জীবনের দর্শন, জীবনের ভাবনা, অনুভবতা, এই সমস্ত কিছুই নিয়ে আমাদের প্রত্যেক দিনের জীবন দর্শন। আমরা আমরা আমাদের নিত্য নৈমিত্তিক রোজনামচার জীবন দর্শন নিয়ে এগিয়ে চলি, বেঁচে থাকি। তবু তার মাঝখান থেকে দাঁড়িয়েও, তার মাঝখানে থেকেও কিছু মানুষ আছেন যা দৈনন্দিনের রোজনামচা, দৈনন্দিনের আর পাঁচজন সাধারণ মানুষের থেকে তারা একটু আলাদা, একটু অন্যরকম। এখন বলতে পারেন যে এই অন্যরকম মানুষ তো অন্যরকমভাবেই থাকবে, তাতে কি বা এলো গেল না, আসে যারা যারা এই একটু অন্যরকম সৃজনশীলতাকে নিয়ে কাজ করেন, যাদের সৃজনশীলতা সমাজকে একটা নতুন দর্শন বা একটা নতুন আলোর দিকে পথ দেখায়, তারা তো একটু অন্যরকম হবেনি। তাই তারা যখন নেপথ্যে তাদের নিজস্ব দর্শন এবং নিজস্ব ভাবনা নিয়ে কাজ করেন, আমাদের একটা দায়বদ্ধতা থাকে তাদের সাথে আমাদের এবং আপনাদের একটা নিজস্ব পরিচিতির সেতু বন্ধন গড়ে তোলা। আজকে ঠিক এইরকম একজন বিশিষ্ট মানুষ আছেন যিনি 3টে দশকেরও বেশি সময় ধরে এই সৃজনশীলতার কাজের সাথে যুক্ত। যদিও তার পেশা এটা নয়, তিনি একদম নীরবে কাজ করেন। শহর থেকে বহু দূরে একটি গ্রামে তার বাড়ি। সেই গ্রামে প্রত্যন্ত প্রান্তে নদীর পাড়ে তার সাহিত্য চর্চা এবং সুধী পাঠক, সুধী সমাজের কাছে তিনি অত্যন্ত একজন গুণী মানুষও বটে। আজকে তার সাথে আমাদের কথা হবে নাকি কথা হবে না, আড্ডা হবে। কারণ এই ধরনের সৃজনশীল মানুষের সাথে আড্ডা বা কথা বলার যে বৃত্ত, তা বোধহয় একটু অন্যরকম। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি বিশিষ্ট লেখক, সাহিত্যিক নির্মল চাঁদ। নমস্কার নির্মল দা, আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। আসলে যেটা হয় যে কোনো সূত্রতার, যে কোনো কথা বলার সূত্রতার, তা যখন একটা নির্দিষ্ট চৌকো ঘেরাটপে থাকে, তখন না একটু বোধহয় একটু ভূমিকা বলতেই হয়, উপায় থাকে না। আজকে আপনি আমাদের খুব অত্যন্ত প্রিয় মানুষ, তো গুণী মানুষরা যখন খুব প্রিয় হয়ে যান, তখন তাদের সাথে আরো অনেক বেশি কথা বলার একটা লোভ সামলানো দায় হয়ে পড়ে। পেশাগতভাবে আপনি লেখকই নন, একেবারেই লেখক নন, লেখা আপনার জীবিকাও নয়, কিন্তু নীরবে কবিতা, উপন্যাস, লেখা, প্রতিবেদন, সমাজ তত্ত্ব হিসাবে ভাবনা, এই সব কিছু নিয়ে বেশ অদ্ভুতভাবে নিরন্তর লিখে চলেছেন। রহস্যটা কি? চলমান জগতে অনেক কিছু জিনিস ঘটে যায় যার উপর নির্ভর করে মানুষের বেঁচে থাকা। তো অনেক সময় দেখেছি যে এই চলমান জীবনে মানুষ বাঁচতে বাঁচতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। সেই সমস্যার সম্মুখীন হলে তার উদ্ধার হওয়ার কোনো রাস্তা নেই। তখন আমি মনে করি এই 2 টাকার কলমে তাদের যন্ত্রণার কথা কিছু আমাদের বইয়ের মাধ্যমে লিপিবদ্ধ করি, পাঠকের মাধ্যমে জানিয়ে দিই যে চলমান জগতে যা কিছু ঘটছে তার মধ্যে ভুল আছে, ভ্রান্তি আছে, ঠিক আছে, সেই যাতে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম এবং বর্তমান দিনের সমাজ যাতে ওই লেখনীকে সম্বল করে নিজেদেরকে গড়ে তুলতে পারে, এই জন্যই আমার লেখা। তার মানে ওই গীতাতে যে কথাটা আছে, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হবে ভালোর জন্যই হবে, এবং যা হয়েছিল ভালোর জন্যই হয়েছিল, বা যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। একজন লেখক, আপনি খুব সুন্দরভাবে বললেন যে এই 2 টাকার কলম, তার ভেতরে মসি আছে, আর এই মসিটার জোর কিন্তু ওসির থেকে খুব বেশি সাংঘাতিক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের জীবন দর্শনের সাথে নিজেকে একাত্মতা যে বোধ, সেটা কি করতে পেরেছেন? মানুষের চলমান জীবনে এমন কিছু ঘটনা ঘটে যাওয়ার আগে পর্যন্ত সে বুঝতে পারেনি যে আমি ঠিক করছি কি ভুল করছি। তেমনই একটা ঘটনা আমার দেখা ঘটনা। সেটা হচ্ছে এক ভদ্রলোক তার ছেলেদের কাছে কাকুতি মিনতি করেছে এক মুঠো খাওয়ার জন্য। বিভিন্ন নেতাদের কাছে গেছে। তখন কিছুদিন বাদে দেখলাম যে উনি বাঁশ বাগানের মাথায় গলায় দড়ি দিয়েছেন। আমি ওটাকে লিখেছিলাম। কবির কথা ছিল যে বাঁশ বাগানের মাথায় চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলকওয়ালা কাঁচরা দিদি করে। যদি কবি বেঁচে থাকতেন আমি পুনরায় অনুরোধ করতাম আপনি নতুন করে লিখুন, বাঁশ বাগানের মাথায়
বৃদ্ধ গলায় দড়ি দিয়ে ঝুলে আছে ওই, মাগো ওর ছেলেদের সুমতি হলো কই। এটা কিন্তু পাঠককে ভীষণভাবে নাড়া দেয়। গোটা গ্রাম কিন্তু তোলবার হয়েছিল এই একটা লেখার উপরেতে। প্রত্যেকেই তো আপনার ছিচি করেছিল। পরবর্তীতে দেখা গেল বাবা মারা গেছে, ছেলেগুলো পরবর্তীকালে নিজেরা নিজেদেরকে শুধরে নিয়ে জীবনযাত্রা সঠিকভাবে চলতে আরম্ভ করে। এই যে ব্যাপারটা মানে অনেক সময় যেটা হয় যে এটা আমরা বহু ক্ষেত্রে দেখি যে সন্তান তার যে মূল যে কাজ, তার যে দায় দায়িত্ব সেটা অনেক সময় সে করছে না, কিন্তু এটা সমাজে এর একটা অন্য বিরূপ প্রতিক্রিয়া পড়ে, এটাও ঘটনা। আবার ঠিক উল্টো দিক থেকে এই যে আপনার যে লেখাটা তাদের ভেতরে একটা প্রতিক্রিয়া তৈরি করতে পেরেছে, যে প্রতিক্রিয়াতে তারা সংশোধিত হয়েছে। একজন লেখক তিনি যখন লেখেন তখন তো একটা সামাজিক দায়বদ্ধতা থাকেই। এই ব্যাপারে আপনি কি বলবেন? এই ব্যাপারে আপনার নিজস্ব মানসিকতা কি? দেখুন, সামাজিক দায়বদ্ধতা তো আমার অবশ্যই থাকা উচিত। আমি যেহেতু একজন সৃজনশীলতাকে পছন্দ করি, যেমন আপনাকে বলি সৃজনশীল কেন আমি পছন্দ করি। আমি 2রা এপ্রিল আমি কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। তো আমি দেখলাম যে ওদের প্রদীপ প্রজ্বলন হচ্ছে। প্রদীপ প্রজ্বলনের সময়তে একদিকে আছেন পৃথ্বীরাজ সেন, একদিকে আছেন আপনার পার্থপ্রতিম বিশ্বাস, আর আমি একটু আড়াল হয়ে গেছি। যখন প্রদীপটা জ্বালানো হয়ে গেছে, পার্থপ্রতিম বিশ্বাস উনি দেখে যখন ঘুরেছেন আমাকে দেখে আমার হাতটা ধরে নিয়ে যে প্রদীপটা প্রজ্বলন করালেন পুনরায় করালেন, এবং ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি প্রদীপটা ধরে রেখেছি, বাতিটা ধরে রেখেছি, ততক্ষণই উনি কিন্তু আমার হাতটা ধরে রেখেছিলেন। পরবর্তীতে যখন শুনলাম আমি অবাক হয়ে গেলাম যে কোন মানুষ আমার হাত ধরেছেন, কার হাতের স্পর্শ আমি পেয়েছি। যিনি আজকে 11,000 বইয়ের প্রচ্ছদ করেছেন, যিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম নথিভুক্ত হওয়ার প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। প্রিয় দর্শক, আপনাদের এই সুখবরটা এটা আমার একটু ভালো লাগছে নির্মলদার সাথে কথা বলে। আপনারা জানেন আজকের যে অনুষ্ঠানে নির্মলদার কথা বলছেন, এই অনুষ্ঠানে বেশ কিছুদিন আগে এই শিল্পী মানুষ পার্থপ্রতিম বিশ্বাস তিনিও আমাদের সাথে কথা বলেছেন, এরকম আড্ডা হয়েছে। এটাই হচ্ছে বোধহয় একটা চক্র। এই চক্র বলতে আমি বলছি যে এই একটা সৃজনশীলতার চক্র, একটা বৃত্ত। এই বৃত্তের ভেতরে কিন্তু থেকে যাওয়া। তখন হয়তো ভাবা যায়নি যে নির্মল জানা এই অনুষ্ঠানে আসবেন, কিংবা পার্থবাবুও তখন ওই অনুষ্ঠানে ছিল। অন্য প্রসঙ্গে যেটা যায় যে সেটা হলো যে ধরুন আপনি যে জায়গাতে থাকেন, আপনার এখানকার ভূমিপুত্র, রাধানগরের ভূমিপুত্র, কাছাকাছি রাধানগর রামমোহনের ভিটে, এখান থেকে একটুখানি আগিয়ে। আমার দুর্ভাগ্য যে ওনার মতো একজন মানুষ যার মানে স্পর্শ আমি পাইনি, যার পদধূলি নেওয়ার সুযোগ আমি পাইনি। যদি আমি কোনো রকম সুযোগ পাই, ডক্টর পি.সি. দাস আপনার সম্পর্কে জানেনও বটে, এবং তিনিও তো আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমি যে প্রসঙ্গে কথাটা বলতে যাচ্ছিলাম যে সেটা হলো যে এই যে প্রত্যেকটা ক্ষেত্রেই সাহিত্য বা সৃজনশীলতা তার একটা অদ্ভুত গভীরতা আছে। এই গভীরতার মাধ্যমেই কিন্তু মানুষ বা এই সৃজনশীল মানুষরা তারা একাত্ম বোধ করে। ঠিক যেভাবে ওই পার্থবাবুর সাথে আপনার একাত্মতা বোধ তৈরি হয়ে গেল, ঠিক যেভাবে বিশ্ববিখ্যাত মানুষ ডক্টর পি.সি. দাসের সাথে আপনার একাত্মতা বোধ তৈরি হয়ে গেল। আসলে তার তো ওই মূল সূত্র সৃজনশীলতা, শুধু সৃজনশীলতা না, সৃজনশীলতার জন্যই যে ধরনের লেখা লেখেন, আপনার একটা লেখার ভিতরে একটা অদ্ভুত দ্বৈত ভাব আছে। এই দ্বৈত ভাবটা হচ্ছে আপনি যখন কবিতা লিখছেন, কবিতা লেখার ভিতরে আপনার কোনো জটিল শব্দকে আপনি ব্যবহারই করেন না। মানে ব্যবহার করেন না এই অর্থে কোনো শব্দের যে জটিলতা, শব্দের যে গুঁড়ো ব্যাপার, সেই ব্যাপারটা নেই। আপনি খুব সাধারণ শব্দকে প্রয়োগ করে কবিতা লেখেন, এটা একটা দিক। আবার যখন আপনার গল্প উপন্যাসের দিকে যখন যাচ্ছে, তখন সেখানে যেন মনেই হচ্ছে একটা জীবন দর্শন, কোনো একটা সত্য কাহিনীকে দেখছি। আবার যখন আপনি আপনার প্রতিবেদনের দিকে যখন যাচ্ছেন, তখন আপনি একটা সত্য ঘটনাকে ভিত্তি করে এইভাবেও লিখছেন। তিনটে যে স্টাইল, তিনটে যে ধারা, এইটাকে যখন করতে যাচ্ছেন, তখন কি একদম নিশ্চিতভাবে সেই নিজস্ব ধারার দিকে এগিয়ে যান, নাকি লেখার মতন করে চলে আসেন? আমি নিজস্ব ধারার দিকে এগোই। মানে বর্তমান দিনে শ্রদ্ধা ভক্তি দেশ থেকে উড়ে যাচ্ছে। শ্রদ্ধা ভক্তিটাকে ফেরাবার জন্যে আমাদের প্রয়াস করতে হবে। আর যদি কঠিন শব্দ আমি খুব ব্যবহার করি, গ্রামের মানুষ, সাধারণ পাঠক এগুলো পড়তে চাইবে না। জটিল শব্দগুলো বেশি ব্যবহার করেন না। অনেক কবিতার বই দেখেছি, অনেক কাব্য গ্রন্থ দেখেছি,
এতই জটিল যে সেই ভাষাগুলো সাধারণ মানুষের মননে ঢুকতে পারে না। এটা কি যার আপনার জন্যে- মনে হয় যে যেহেতু আপনি নিজেও একেবারে প্রত্যন্ত গ্রামের মানুষ, প্রত্যন্ত গ্রামেতেই রয়েছেন, যদিও শহরে আপনার প্রচুর কাজকর্ম, আপনি গ্রাম ছেড়ে যাননি, ফলে গ্রাম্য মানসিকতা, গ্রাম্য মানুষের যে নিজস্বতা, তার যে ভেতরের যে ভাব, সেটা থেকে বোধহয় বেরিয়ে আসতে পারছেন না বা বেরিয়ে আসতে চাইছেন না রাদার। গ্রামের পরিবেশ, গ্রামের মানুষের ভালোবাসা, এদেরকে ফেলে রেখে আমি কোনো জায়গায় এগিয়ে যেতে পারছি না। যার জন্য সর্বসম্মতি আমার লেখার মধ্যে ওই গ্রাম্য কথাগুলো থাকছে, গ্রামের ভাষাগুলো। আমি বুঝি গ্রামের নারীর টানটা কি চায় তারা, কোন লেখাটা দিলে তারা খুশি হবে, কোনটা পাঠক পড়বে। আমি জানি আমার গ্রামের প্রত্যেকটা মানুষ আজ 10-15টা গ্রামের মধ্যে আমাকে সবই চেনে। কিসের জন্য চেনে? শুধু লেখার জন্য চেনে। এবং লেখা মানে কি, কোনো একটা অনুষ্ঠানে আমি গেছি, বিভিন্ন অনুষ্ঠানে আমাকে থাকতে হয়, গ্রামের সমাজসেবাগুলো যত কাজ আছে, ইভেন রক্তদান শিবির, খেলার মাঠ, আপনার শ্মশান উদ্বোধন, মন্দির উদ্বোধন, বিজ্ঞান মেলা, সবেতেই আমি থাকি। কিন্তু সব জায়গাতেই পাঠকরা গিয়ে বলে, দাদা আপনার ওই লেখাটা খুব ভালো হয়েছে, দাদা ওই বইটা পাচ্ছি না। এটাই বোধহয় একজন লেখকের সব থেকে বড় প্রাপ্তি, যে একজন পাঠক, সে আপনার প্রতিবেশী হতেও পারে বা না হতে পারে, একজন পাঠক যখন একটা লেখার সূত্র ধরে আপনার সাথে হৃদয়ের একটা সূত্র, তার সেতু বন্ধন তৈরি করে দিচ্ছে, যখন তার সাথে আপনার একটা পরিচিতির সূত্র তৈরি হয়ে যাচ্ছে, তখন বোধহয় একটা নতুন কোনো লেখার তাগিদ বোধহয় আপনার ভেতর থেকে চলে আসে। সত্যি কি নির্মলবাবু সেই লেখার তাগিদ থেকে নিজেকে আরো অনেক বেশি উত্তরণের যে পথ, অনেক বেশি নিজেকে দেখার যে পথ, সেটা তৈরি করতে পেরেছেন, নাকি তিনি একটা নির্দিষ্ট ধারার ভেতরে আবদ্ধ থেকেছেন? এইটা জানা প্রয়োজন, জানবো। তবে তার আগে এটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি। সাথে প্রচার না, গানের প্রসারে যে সমস্ত সঙ্গীত শিল্পীরা উৎসাহী, তারা সাধু। আজকের গান ভালোবেসে। যোগাযোগ করুন 8910397630। আজকের গান ভালোবেসে। আজকের গান, আজকের গান, ভালোবেসে গান। বিরতির পর ফিরে এলাম। আজকে অনুষ্ঠান আমাদের অতিথি বিশিষ্ট সাহিত্যিক এবং লেখক নির্মল জানা। নির্মলদা, যেটা বিরতির আগে কথা হচ্ছিল যে এটা ঘটনায় যিনি যেখানে থাকেন বা তার যে মানসিকতা, এই পুরো ব্যাপারটারই একটা প্রভাব পড়ে তার নিজস্ব লেখার ভেতরে, নিজস্ব চর্চার ভেতরে। কিন্তু আপনি পেশাগতভাবে অন্য জায়গায় যুক্ত, পেশাগতভাবে আপনার বিভিন্ন ব্যবসা রয়েছে, অন্যান্য ভাবনা চিন্তা রয়েছে। তো সর্বক্ষেত্রে যে কোনো লেখার ক্ষেত্রে কিন্তু একটা জনসংযোগতা একটা খুব বড় অংশ, বড় অংশ, জীবনকে দেখা। আমার বেশ ভালো মনে আছে, আপনি একদিন আড্ডাতে বলছেন, না কালকে বোধহয় একটু ব্যস্ত থাকবো, কালকে একটা আন্দোলনে যাব। তা আমি আপনাকে বলেছিলাম যে আন্দোলনে যাবেন কি শুধু অংশগ্রহণ করতে? তা আপনি আমাকে খুব হেসে বলেছিলেন যে না, অংশগ্রহণ করতে যাবো না, গল্পের রসদ নিতে যাবো। তো এইটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল যে আন্দোলনে ওই যে মানসিকতা, মানুষজন, তাদের থেকে আমার গল্পের রসদ আসছে। যে সময় দাঁড়িয়ে লেখা আপনার আসছে, আপনার বইয়ের নাম পৃথিবী কাঁদছে, আপনার বইয়ের নাম যুদ্ধ থামাও, আপনার বইয়ের নাম প্রেম অপ্রেম, আপনার বইয়ের নাম গণবন্টন ব্যবস্থায় রক্তচোষা, সেটা আমি পরে আসছি, সেটা অত্যন্ত বিতর্কিত সারা পশ্চিমবাংলা হয়েছে। তার আগে আমি যেটা বলছি যে এই যে ধরুন পৃথিবী কাঁদছে, এটা এই নামকরণ থেকে তো বুঝতে পারা যাচ্ছে যে একজন লেখক বা একজন সৃজনশীল মানুষ, তিনি ভেতরে ভেতরে কতটা আঘাতপ্রাপ্ত হচ্ছেন, কতটা ভেতরে ক্ষতবিক্ষত হচ্ছেন। লেখার ক্ষেত্রে আপনার নিজস্ব দর্শনে এই ক্ষতবিক্ষতটাকে কি করে প্রলেপ দেন লেখার মাধ্যমে? একটা ঘটনা বলি। আমি একটা জায়গায় লিখেছিলাম, মঞ্চের উপরে বসে থাকে, আমি ভুলে যাচ্ছি লাইনটা, মঞ্চের নিচে বসে থাকেন কালো চশমা পরে শুভ বুদ্ধি, আর মঞ্চের উপরে বসে থাকেন অন্ধকার। বর্তমান সমাজ ব্যবস্থা এটা দেখছি, এটা দেখে তখন মনে হয় এটা ঘোর অন্যায়, লেখা উচিত, লিখতে আরম্ভ করলাম। এইভাবে লেখা এগিয়ে যায়। আর একটা হচ্ছে কি, পাঠকদের তাগিদে, পাঠকদের চাহিদা লিখতে হয়। কীরকম? এই বছর দোলের দিন আমার বাড়ির থেকে আমার রাস্তার গায়েতেই আমার যে দামোদর বাঁধ আছে, বাঁধের নদীর এক পাড়ে আমি থাকি, আর অপর পাড়ে একটা মেলা হচ্ছে, বিজ্ঞান মেলা। আমি কিন্তু বিজ্ঞান মেলাটা ওই দেখার জন্য, লেখার জন্য গেছিলাম। আমার ছিল একটা টুপিটা এরকম করে ঢাকার, আমি আস্তে আস্তে সব দেখছি।
নিখুঁত করে দেখে দেখে যাচ্ছি কীভাবে করছে বিজ্ঞান মেলা। এমন সময় দুটো ছেলে স্যার বলল, স্যার আপনাকে মঞ্চে রাখছে। না আমাকে? বলে হ্যাঁ স্যার। আমাকে কেন রাখবে? বলে আপনাকে রাখছে। আর একটু আগে গেল, আবার এসে বলছে স্যার আপনাকে মঞ্চে রাখছে, আমাদের মঞ্চে আসতে হবে। তারপর দেখি না আরও দুটো চারটে ছেলে আমার কাছে এলো, স্যার আপনি নির্মলবাবু, আমাদের খুব কপাল ভালো যে আপনার মতো মানুষকে পেয়েছে, আমাদের মঞ্চে এবার আসতে হবে। আমি কেন, আমি যে কী করবো, আমি একটা সাধারণ মানুষ, বিজ্ঞানের কিছুই বুঝি না, আমি যে কী বলবো। না স্যার আপনি একজন গুণী মানুষ, আপনাকে আসতেই হবে। কারণ দেখো গুণী কি গুণী নেই সেটা কে বিচার করবে, আমি কী করে বলবো, কারণ এর কোনো পরিমাপ নেই। ঠিক, কে নামি লেখক, কে দামি, এর কোনো পরিমাপ। এটা কিন্তু খুব আপেক্ষিক একটা ব্যাপার নির্মলদা। এটা এই ব্যাপারে খুব সরাসরি আমি দর্শকদেরও বলি, গুণ নির্গুণ বা যেটাই হোক না কেন, যদি নির্গুণও হয়, নির্গুণ ব্যাপারটাও কিন্তু খুব আপেক্ষিক ব্যাপার। এই আপেক্ষিক কথার ভেতরেও যেটা ওই তারা যে বলেছেন যে স্টেজে আসুন, স্যার আসুন, নির্মলদা আসুন ইত্যাদি, তা আসলে ওই আপনার এই সৃজনশীলতার গুণটুকুর জন্যই তো, আপনার এই কাজের ক্ষেত্রটার জন্যই তো বাধ্য হয়েই আমাকে কী করতে হবে, এত আবেদন, এত অনুরোধ, আমাকে বক্তব্য রাখতে হলো। বক্তব্য রাখার পর আমি বলেছিলাম ছোট্ট বক্তব্য রাখবো। বক্তব্য রাখার পর ওরা এত খুশি হয়েছিল, তো বললো স্যার আপনার কাছে আমরা ঋণী, এবং প্রত্যেক বছর স্যার আমরা আপনাকে আমন্ত্রণ করবো আমাদের এখানে আসতে হবে, প্রত্যেক বছর আপনি আমাদের অতিথি হিসাবে থাকতে হবে। তাহলে এই ক্ষেত্রে সেটা খ্যাতির বিড়ম্বনা হলো না, কিন্তু এটা বরং অনেক বেশি হৃদয় গ্রাহ্যতার ভালোবাসার প্রাপ্তিটা হলো, তাই কি না? খ্যাতির বিড়ম্বনা আছে। গতকাল ভদ্রেশ্বরে আমাকে দুটো ফ্যামিলি আমাকে ডেকেছিল, আমি কিন্তু জানি না কী জন্য তারা ডেকেছে। আমি যখন ঢুকেই দেখছি অনেকগুলো বউ দাঁড়িয়ে আছে, অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে গিয়ে গাড়িটা দাঁড় করালাম, তার সামনে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে। বাট আমি বুঝতে পারলাম না কী ব্যাপার, কী এসের জন্য, তাহলে কী কোনো নেমন্তন্ন, কী বুঝিনি। আমার বলেছিল চায়ের আড্ডা হবে। গিয়ে দেখছি চেয়ার টেবিল সাজিয়েছে, বহু রকম জিনিসপত্র রয়েছে। তারপরেতে বললো দাদা আপনার মতো মানুষের সান্নিধ্য পেয়েছি, আপনাকে আমরা সম্বোধন দেবো। এবার আমাকে 14 বার ফোন করছে। আমি তখন কামারকুণ্ড রেলগেটে আটকে গেছি 1 ঘন্টা, এবং বাবার ধামে আসছেন প্রচুর জলযাত্রী, অসংখ্য জলযাত্রী, গাড়ি আর আগাচ্ছে না, 2 ঘন্টা লেট। গিয়েছি তো ওইটা দেখে আমার একটু ভালো লাগেনি, কেন জানেন, সত্যি তো আমার জন্য এতদিন লোক 2 ঘন্টা বসে আছে, আমার জন্য, আমার এই দুটো কথা শোনার জন্য। তাও তো সে আমাকে কিছু দেবে, আমাকে তারা দেওয়ার জন্য বসে আছে। কি এমন দিয়েছি আমি জানি না, যে আমি কি লিখি আমার ভালো লাগে না। এটা কিন্তু আটক চাই নির্মলদা, এটা কিন্তু একটা বড় ব্যাপার। এটা আমি নিজেও ব্যক্তিগতভাবে জানি। এটা হচ্ছে এই প্রাপ্তিটা, কিন্তু এই প্রাপ্তটা এই যেন আমার কাছে বিড়ম্বনা বলেই মনে হয়। এইটা হয়তো আপনার কাছে বিড়ম্বনা বলে মনে হবেই বটে, তার কারণ আপনি ভাবছেন যে আমি কি আর কতটুকু করতে পারলাম। মূল যে ব্যাপারটা যেটা হয়, যে সেটা হচ্ছে কিছু মানুষ তার যে সৃজনশীলতা, সৃষ্টিশীলতাকে একটা মূল্য দেওয়ার একটা পরিধি তৈরি করে, ভালোবাসার পরিধি। অর্থাৎ কিনা সেই মানুষটা কাছে এলো, সেই মানুষটার সাথে একটু আড্ডা হলো, একটু কথা হলো, এটাও কিন্তু তাদের কাছে একটা বড় প্রাপ্তি। উভয় দিক থেকে দেখতে গেলে দেখা যাবে হয়তো যে দুজনেই একটা নতুন মেলবন্ধন তৈরি হচ্ছে। সাধারণত আপনি যে ধরনের লেখা লেখেন, সেই ধরনের লেখার ভিতরে অনেক সামাজিক তত্ত্ব, কতগুলো ভাবনাকে অনেকটা গল্পের ছলে একটা রহস্য এবং লুকানো আছে। এটা আমি আপনার বই পড়ার আমি পাঠক হিসেবে বলছি, মানে এই ব্যাপারটা কারণটা কি, এটাকে কিভাবে করে? কারণ ওটা বোঝাই যাচ্ছে যে কোনো সত্য ঘটনা, কিন্তু আপনার অনেক গল্পের মোড়কে আপনি তাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিভাবে করেন? দেখুন, আমি গণবন্টন ব্যবস্থায় রক্তচোষা যে বইটা লিখেছিলাম, ডিলারদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা একটা রেশন ডিলার গল্পের ছলে একটা ফুটিয়ে তুলল। গল্প মানে পুরোপুরি গল্প। কারণ আমি কোনো সরকারের বিরোধিতা করতে যাচ্ছি না, আমি কোনো প্রশাসনের বিরোধিতা করতে যাচ্ছি না, কিন্তু ওটাকে নিয়ে একটা গল্প হয় বা গল্প করা যায়, সেটা আমার মাথার মধ্যে এলো। তারপরেতে বুঝলেন, ঠিক সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে, জানি না সুন্দর কিনা, পাঠক বলবে। প্রথমবারেতে 100 কপি বই ছিল, বিক্রি হয়ে গেল। তারপরে 500 কপি বই করেছে, বিক্রি হয়ে গেল। না, ওটা তো আপনার আমি নিজেও জানি গণবন্টন ব্যবস্থা রক্তচোষা কিন্তু গল্পের আকারে পুনর্মুদ্রণ হচ্ছে। আসলে এই গল্পের আকারে এই পুনর্মুদ্রণ আমি ওইটাকে এটা বলতে চাই। সত্য ঘটনা অনেক সময় আমি গল্পের আকারে তুলে ধরি, আর সেটাকে একটা কঠিনতা তৈরি হয়ে যায়। আমার কবিতার মধ্যে দেখবেন, যেমন এই শুভ চেতনা যে কবিতাটা আছে, এটা কিন্তু সত্যকার ঘটনা।
এই ঘটনাটা সম্পূর্ণ সত্যকার ঘটনা, এটাকে আমি তুলে ধরেছিলাম হুম। আমার কবিতার মাধ্যমে। আমি ভেবেছিলাম বহু কষ্ট করে, সেই মেয়েটি কিন্তু এখনো বেঁচে আছে, কিন্তু সেই মেয়েটি এখনো বেঁচে আছে। তাকে বলেছিলাম যে আমি এমন একটা কিছু করে দেবো যেটা তোর স্মৃতি হিসাবে থেকে যাবে। সে আজও বেঁচে আছে, এই যে শুভচেতনা। সে আজকে স্বপ্ন দেখছে যে সে আজকে বার্ধক্যে এসে পৌঁছে গেছে, তার কিন্তু সেই প্রেমিকের সাথে তার দেখা হয়নি। প্রেমিকের আশায় সে সারাটা জীবন কাটিয়ে দিল, এখন বার্ধক্যে পৌঁছে গেছে, চোখ ঘোলাটে হয়ে গেছে, স্মৃতিশক্তি কমে গেছে, কিন্তু শেষ বেলায় তার সেই প্রেমিক সব হারিয়ে তার কাছে এসেছে আশ্রয়ের জন্য। এটা কিন্তু বাস্তব ঘটনা। ওইটাকে এবারে একটা কবিতা লিখতে গেলে ওই গল্পটাকে বহুদিন ধরে ভাবতে হয়, বহুদিন ধরে ভাবতে হয়, বহুদিন ধরে লিখতে হয়। একটু কাটছি ছিঁড়ছি, আবার কালকে, আবার পরের দিন, আবার পরের দিন। যেটা হয় কি, ওই একজন লেখক যখন লেখেন সেটা তার সন্তানের মতো, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি চেষ্টা করেন যে তাকে লেখা হয়েছে। আপনি প্রথম থেকে বা আপনার সাথে যখনই আড্ডা হয়েছে, যখনই প্রচুর গল্প হয়েছে, তখনই আপনি কিন্তু ওই একটাই কথা বলেছেন, আমি একটু কিছু করতে চাই সমাজের জন্য, যদি একটু সমাজের একটু কিছু বিষয় হয়। এই রসিকতার যদি একটু অন্যরকমভাবে করি, সেটা হলো, আপনি আপনার নামটা জানেন তো, নির্মল, আর উপাধিটা হচ্ছে জানা। তো যিনি জেনেই থাকেন সমাজকে একটু নির্মল করতে হবে, তাই নামের সাথে বোধহয় একটা অদ্ভুত রসিকতাও বোধহয় জড়িয়ে আছে। নির্মল জানা বোধহয় জানেন সমাজকে একটা সুনির্মলতার দিকে পৌঁছে যেতে হবে। অর্থাৎ এই নির্মলতাই একজন লেখক, একজন সৃষ্টিশীল মানুষ তিনি চান। এটাই তার অনেক বেশি চাহিদা। আর এই চাহিদার সাথে যখন আমরা চেষ্টা করি, আমরা যারা পাঠক, সাধারণ মানুষ, তখন আমাদের একটা প্রাপ্তির আনন্দ ঘটে। আর নির্মল বাবুদের মতো মানুষজনদের, তারা যখন লিখছেন, ওই যে বললেন 2 টাকার কলম, ওই 2 টাকার কলমে তিনি তখন এক নির্মল আনন্দে পৌঁছে যাচ্ছেন, সমাজকে একটা সুনির্মলতার, সৃজনশীলতার দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের অনুষ্ঠান লিখে জানাবেন, ফোন করবেন, SMS পাঠাবেন। অতি অবশ্যই এই অনুষ্ঠান ইউটিউবে থাকছে। দেশে বিদেশে আজকে যারা সরাসরি এবং অনলাইনে অনুষ্ঠান দেখেন, অবশ্যই আমরা তাদের মতামত পেতে চাই। হ্যাঁ, সময়ের কাছে আমরা বাধা, ঠিক সেই জন্য আজকে ঠিক একটা পর্বের নির্মলবাবুর সাথে আমাদের আড্ডাটা জমল না। তাই এই ঘন জমাট আড্ডাটা কিছুটা বিচ্ছুরণ আমরা রেখে দিতে চাইছি আমাদের আরও একটি অন্য পর্বে। নির্মলদা, এই ভালো লাগার সূত্রটা তো থাকবেই, আর এই সূত্রটা থাকবে বলে ওই যে 2 টাকার কলম, ওই 2 টাকার কলমেও ধার থাকবে, 2 টাকার কলমেও সৃজনশীলতা থাকবে, 2 টাকার কলমেও একটা সামাজিক দর্শনের কথাও থাকবে। সমাজটা আরো বেশি সুনির্মল, সুন্দর হবে। খুব ভালো থাকবে। নমস্কার। প্রিয় দর্শকের কাছে আমার একটাই অনুরোধ, আমি একটা অতি নগণ্য সাধারণ মানুষ, প্রত্যন্ত গ্রাম্য এলাকায় আমি থাকি, যেখান থেকে নিয়ত কলকাতা যাতায়াত দুরূহ ব্যাপার। আমার বাড়ির থেকে 3 কিলোমিটার রাস্তা, কোনো রকম কমিউনিকেশান নেই, মোটর সাইকেলই আমার শ্রেয়। সেই জায়গা থেকে সর্বসময়তেই যে সমস্ত জীবনের মানুষের চলার জীবনে যা কিছু ঘটছে, তখন একটা তীব্র প্রতিবাদ করার ইচ্ছা হয়। মনে হয় এটা অন্যায়, এটা ভীষণ অন্যায়, কিন্তু সেই প্রতিবাদ করার মতো ক্ষমতা, স্পর্ধা বা সাহস আমার নেই। কিন্তু আমার একটাই অস্ত্র আছে মগজাস্ত্র, আর আছে 2 টাকার কলম। তাই নিভৃতে আমি সারা দিনের ক্লান্তির পর রাত্রিতে এসে আমি আমার বাড়িতে বসে বসে শুধু সেগুলো লিখি, আর কখনো কখনো সোশ্যাল মিডিয়ায় দিই, কখনো আমার বই আকারে প্রকাশ করি। করার পর মনে হয়, যদি কখনো কোনো দিন আমার লেখা থেকে এই সমাজের কোনো উপকার হয়, সমাজের কতিপয় মানুষের উপকার হয়, এই 2টো মানুষেরও উপকার হয়, আমার লেখা পড়ে, আমার সৃজনশীলতাকে দেখে যদি তাদের শিক্ষা হয়, তাদের জ্ঞান সঞ্চয় হয়, আর নিজেকে তারা বদলাতে পারে বা প্রতিষ্ঠাতা করতে পারে, সেখানেই আমার কিন্তু তৃপ্তি হয় এবং আমার আনন্দ হয়।